ওকে, সো আমরা হচ্ছে গত ক্লাসে ফাংশন শিখছিলাম, সাথে হচ্ছে আমরা ফাংশনের পাশাপাশি আমরা হচ্ছে কন্ডিশনাল তারপর ডাবল রিলেটেড ক্যালকুলেশন গুলো দেখছিলাম। তো আজকে হচ্ছে আমরা একটা ইম্পর্টেন্ট টপিক স্টার্ট করব, যেটা হচ্ছে লুপ। তো লুপটা তোমাদের ইন্টারমিডিয়েটেও ছিল, বাট আমরা খুব একটা অ্যাডভান্সড জিনিসপত্র যে করছি এমন না। তো আমরা আজকে লুপের বেসিক জিনিসপত্র শিখে ফেলবো, আর লুপটা শিখে ফেললে এরপর আমরা অ্যারে নিয়ে কাজ করতে পারবো। আর অ্যারে নিয়ে কাজ করে ফেললে এরপর হচ্ছে আমাদের সি প্রোগ্রামিং এর বেসিক শেষ হয়ে যাবে। এরপর আমরা ডিরেক্টলি হচ্ছে এই লুপ অ্যারে ইউজ করে বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করতে পারবো। সো আমরা হচ্ছে ডিরেক্টলি কোডে চলে আসি। আমরা হচ্ছে আজকে দেখবো কিভাবে লুপ ইউজ করে একটা কোড লিখতে হয়। বেসিক কিছু জিনিস হয়তো তুমি কলেজ থেকে জানো, তারপরে আমরা এখানে একদম শুরু থেকেই দেখবো। আচ্ছা, কোনো ধরনের কোশ্চেন থাকলে তুমি চ্যাটে জিজ্ঞেস করতে পারো, অথবা মাইক অন করে বলতে পারো। মাইক অন করে বললে আই গেস বেটার আমার জন্য, তাহলে চ্যাটটা চেক করতে হবে না। আচ্ছা, তানভীর কি কিছু বলবা? আচ্ছা, ঠিক আছে। তোমার মাইক অন তো, এর জন্য আমি ভাবলাম। ওকে, ঠিক আছে, আচ্ছা, সমস্যা নেই। সো আমরা হচ্ছে একটা সিম্পল সিনারিও চিন্তা করি, যে ধরো আমরা একটা প্রোগ্রাম লিখতে চাই যেটা হচ্ছে স্ক্রিনে 1 থেকে 10 পর্যন্ত সব কয়টা নাম্বার দেখাবে। খুবই কমন সিনারিও। তো এটা আমরা যদি ম্যানুয়ালি করি আমাদেরকে কিন্তু অনেক কোড লিখতে হবে। দ্যাট ইজ আমাদেরকে তখন এরকম ভাবে কোড লিখতে হবে যে আমাদের বেসিক যে বয়লার প্লেট ছিল, মানে একটা কোড লেখার সময় সবসময় যেই অংশটা লিখতে হয় সেটাকে বলে বয়লার প্লেট। এটা একটা কমন টার্ম, তুমি অনলাইনে যখন কোনো টিউটোরিয়াল ফলো করবা বা কারোর সাথে কোড নিয়ে কথা বলবা, দেখবা যে এরকম একটা টার্ম ইউজ করতেছেন, বয়লার প্লেট। সো বয়লার প্লেট মানে হচ্ছে যেই কোডটা তোমার সবসময় লিখতে হয় এটাকে বলে বয়লার প্লেট বা টেমপ্লেট আর কি। তো আমাদের এই বয়লার প্লেট কোডটায় আচ্ছা একটু ওয়েট, আমার একটা কল আসছে, সরি, একটু ওয়েট। সো যেটা বলছিলাম যে আমাদের হচ্ছে তখন আমরা যদি 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতে চাই, আমরা যদি ম্যানুয়ালি করতে চাই তাহলে কিন্তু সেটা বেশ কাম্বারসাম, তাই না? এরকম 1/n, তারপর 2/n, এরকম মানে আমাদের 10টা লাইন প্রিন্ট করা লাগবে, রাইট? এরকম 1, তারপর এটা হবে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এটা অবভিয়াসলি কাজ করবে, এমন না যে কোডটা ভুল। অবভিয়াসলি কোডটা ঠিক আছে। আমরা রান দিয়ে দেখি। সো হচ্ছে এভাবে রান দিয়ে দেখি। সো হ্যাঁ, এখানে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হয়েছে। বাট থিং ইজ যে এটা অবভিয়াসলি ফিজিবল না। আমরা যদি 1 থেকে 10-এর জায়গায় বলতাম যে 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করতে হবে, তখন কিন্তু এইভাবে করাটা আমার জন্য বোকামি হতো। সো এরকম রিপিটেড কাজ আমরা যখন কম্পিউটারকে ইউজ করে কোনো একটা রিপিটেড কাজ করাতে চাই, দ্যাট ইজ সেম কাজ বারবার করতে হবে, তখন আমাদের একটা সিনট্যাক্স আছে, একটা ফিচার আছে প্রোগ্রামিং এর, যেটাকে বলা হয় লুপ। সো লুপ ইউজ করে আমরা এরকম কোন একটা রিপিটেড কাজ অটোমেট করতে পারি, দ্যাট ইজ আমরা এটা অটোমেটিক্যালি বারবার করতে পারবো, যতবার ইচ্ছা ততবার করতে পারবো। সো লুপের সিনট্যাক্সটা কিরকম আমরা একটু এখানে দেখি। সো আমরা তিন ধরনের লুপ শিখবো অ্যাকচুয়ালি। সো প্রথম টাইপের লুপ হচ্ছে ওয়াইল লুপ। সো ওয়াইল লুপের আইডিয়াটা হচ্ছে এরকম যে ওয়াইল লুপের সিনট্যাক্সটা হচ্ছে এরকম যে ওয়াইল লিখে এরপর এরকম একটা ফার্স্ট ব্র্যাকেট লিখতে হয়। ইফ এর ক্ষেত্রে যেরকম দেখছিলাম যে ইফ লিখে তারপর একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে একটা কন্ডিশন লিখতে হয়। সো ওয়াইলের মধ্যে এভাবে একটা কন্ডিশন লিখতে হবে। আর কন্ডিশন লিখে এইখানে হচ্ছে আমাদের কিছু স্টেটমেন্ট লিখতে হবে। এইখানে আমাদেরকে কিছু স্টেটমেন্ট লিখতে হবে। সো আইডিয়াটা হচ্ছে এরকম যে এই কন্ডিশনটা যতক্ষণ ট্রু থাকবে, ওয়াইল মানে হচ্ছে যতক্ষণ। সো এই কন্ডিশনটা যতক্ষণ ট্রু থাকবে, ট্রু মানে যতক্ষণ, আমরা তো জানি যে কন্ডিশন আসলে একটা বুলিয়ান স্টেটমেন্ট। এই বুলিয়ান স্টেটমেন্টটা ট্রু বা নন জিরো হলে এটা ট্রু, আর এটা যদি ফলস হয় বা জিরো হয় তখন এটা ফলস। সো এই কন্ডিশনটা যতক্ষণ ট্রু থাকবে ততক্ষণ এই স্টেটমেন্ট গুলা রিপিটেড ভাবে আমরা এক্সিকিউট করব। এটা হচ্ছে ওয়াইল লুপের সিনট্যাক্স। সো আমরা যদি এই প্রোগ্রামটাই এখন তাহলে ওয়াইল লুপ ইউজ করে করতে চাই, আইডিয়াটা হচ্ছে এরকম যে আমরা এখানে প্রত্যেকবার
একটা নাম্বার প্রিন্ট করতে চাই। সো সেই নাম্বারটা আমরা একটা ভ্যারিয়েবল দিয়ে রিপ্রেজেন্ট করি, যে লেটস সে সেই ভ্যারিয়েবলটা হচ্ছে আই। এই আই ইউজ করার একটা সিগনিফিকেন্স আছে, মানে একটু হিস্ট্রিক সিগনিফিকেন্স আছে, যে এই আই এর ফুল ফর্ম হচ্ছে ইটারেটর, মানে যেই ভ্যারিয়েবলটা লুপের মধ্যে বারবার চেঞ্জ হয় সেটাকে আমরা ইটারেটর বলি। আসলে ডেফিনেশনটা আমি পুরোপুরি ঠিকভাবে বলি নাই, বাট সহজভাবে বোঝার জন্য এটাই বলতে পারি যে ইটারেটর হচ্ছে যেই ভ্যারিয়েবলটা ইটারেট করে, দ্যাট ইজ যেই ভ্যারিয়েবলটার ভ্যালু কোন একটা সার্টেন ভ্যালু থেকে স্টার্ট হয়ে আস্তে আস্তে বাড়তে থাকে বা কমতে থাকে বা চেঞ্জ হতে থাকে আমাদের স্পেসিফাইড রেঞ্জের মধ্যে, তো এটাকে বলা হয় ইটারেটর। সো আমরা এই ভ্যারিয়েবলটার একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম ওয়াইল লুপের বাইরে, এবং এই ভ্যারিয়েবলটার ভ্যালু সেট করলাম 1, মানে ওকে একটা ইনিশিয়াল ভ্যালু দিলাম, ভ্যালুটা হচ্ছে 1। এখন আমরা এই স্টেটমেন্ট মানে এই যে এই কাজটা, এই যে প্রিন্টিং এর কাজটা করতে চাই হচ্ছে যতক্ষণ আই এর মান 10 বা তার থেকে ছোট। আই এর মান যখন 10 থেকে বেড়ে গিয়ে 11 হবে তখন আমরা কিন্তু আর প্রিন্টিং এর কাজটা করতে চাই না। সো আমাদের কন্ডিশনটা হবে এরকম যে আই লেস দেন ইকুয়ালস 10, আই লেস দেন ইকুয়ালস 10। সো এই যে ইন্ট আই ইজ ইকুয়াল টু 1, মানে আই এর মান 1 সেট করলাম, তারপর while i less than equals 10, যতক্ষণ i এর মান 10 থেকে ছোট বা সমান ততক্ষণ আমরা একটা কাজ করতে চাই। কি কাজ করতে চাই? ততক্ষণ আমরা i এর মান প্রিন্ট করতে চাই। আলাদা আলাদা লাইনে এর জন্য /n দিছি, এবং আমরা এই যে %d দিলাম, একটা ইন্টিজার প্রিন্ট করব, এবং আমরা হচ্ছে এই %d এর জায়গায় i এর মানটা বসাইতে চাই, দ্যাটস এখানে i লিখছি। আচ্ছা, এখন প্রোগ্রামটা অলমোস্ট হয়ে গেছে, বাট এখানে একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে এই শর্তটা কিন্তু এখন যেভাবে কোডটা লিখছি, এই শর্তটা কিন্তু বা এই কন্ডিশনটা কিন্তু সবসময় ট্রু, বিকজ আই এর মান 1, তো তুমি বললে আই এর মান যতক্ষণ 10 থেকে ছোট বা সমান ততক্ষণ আই এর মান প্রিন্ট করো। সো আই এর মান প্রিন্ট করলাম, বাট আই এর মানের কিন্তু আমরা কোনো পরিবর্তন করি নাই। সো আই এর মান কিন্তু 1ই থেকে গেল, এন্ড 1ই থেকে 1ই থাকার কারণে 1ই থাকার কারণে এই কন্ডিশনটা কিন্তু মানে while যেটা করে এই স্টেটমেন্টটা, মানে এখানে যে স্টেটমেন্ট গুলো আমরা লিখবো সব কয়টা এক্সিকিউট করার পর সে আবার এই কন্ডিশনটা চেক করে, যতক্ষণ কন্ডিশনটা সত্যি থাকে ততক্ষণ সে প্রিন্ট করতে থাকে। তো আমরা এখন যেভাবে করতে লিখছি তাতে কিন্তু কন্ডিশনটা সবসময় ট্রু থাকবে, বিকজ আমি একবার প্রিন্ট করার পর আই এর মান কিন্তু 1 বাড়ায় দিচ্ছি না। সো আমি যদি একবার প্রিন্ট করার পর আই এর মান এখানে 1 বাড়াই দেই, আই এর মান 1 বাড়াই দেওয়ার উপায় হচ্ছে i = i+1 লেখা, যে আই এর প্রিভিয়াস যে মান ছিল, আই এর প্রিভিয়াস যে মান ছিল, আচ্ছা একটু ওয়েট, আমি একটু আসতেছি, দাঁড়াও, একটু ইম্পর্টেন্ট একটা কাজ করে গেছে, একটু ওয়েট। আচ্ছা, শোনা যাচ্ছে আমার কথা? আচ্ছা, ঠিক আছে। সো যেটা বলছিলাম যে এখানে তাহলে আমাদের প্রত্যেকটা প্রিন্ট স্টেটমেন্টের পর নেসেসারি একটা কাজ হচ্ছে যে আই এর মানটা চেঞ্জ করা, আই এর মান 1 বাড়ায় দেওয়া। সো এই পুরোটাই আসলে একটা লুপের স্ট্রাকচার, মানে যদিও i = 1 টা আমি বাইরে লিখছি, এটা while লুপের অংশ না বা ম্যান্ডেটরি না, বাট অ্যাজ আ হোল আমাদের এই i = 1 টা কিন্তু একটা মানে ইম্পর্টেন্ট স্টেপ, এটাকে আমরা বলি ইনিশিয়ালাইজেশন, যে আমরা i এর মান 1 বাড়াই দিচ্ছি, মানে 1 সেট করছি শুরুতে। তারপর এইখানে হচ্ছে আমরা একটা কন্ডিশন লিখছি, মানে এই যে while এর পরে যেটা লিখছি এটা একটা ইম্পর্টেন্ট স্টেপ, যেটা কন্ডিশন থাকে, আর তারপর হচ্ছে কিছু স্টেটমেন্ট থাকে, আর এইখানে হচ্ছে আমরা একটা মানে আরেকটা ইম্পর্টেন্ট কাজ করছি, যে আমরা এখানে ইনক্রিমেন্ট করছি, মানে i এর ভ্যালু 1 ইনক্রিজ করছি প্রত্যেকটা স্টেটমেন্টের পর, এন্ড এইটা দিয়েই কিন্তু আমরা লুপটাকে কন্ট্রোল করতেছি। আমি যদি এটা না করতাম আমার লুপ কিন্তু সারা জীবন ট্রু থাকতো, সারা জীবন একই কাজ করে যেত। সো এটা কিন্তু আমাদের লুপ কন্ট্রোল করার জায়গা, এবং বিগিনার হিসেবে সবাই এই জায়গাটা ভুল করে, বাট এটা খুবই ইম্পর্টেন্ট যে অবশ্যই আই কে তোমার ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট মানে এমন কিছু একটা করতে হবে যাতে তোমার লুপ ইভেন্চুয়ালি শেষ হয়। আচ্ছা, সো আমরা এটা রান দিয়ে দেখি। সো এখানে আমি একটু কমেন্ট গুলো মুছে দিই, দরকার নেই, আপাতত এগুলো মনে থাকবে তোমাদের। সো এগুলো মুছে দিলাম, আমরা এটা রান দিয়ে দেখি। সো দেখা যাচ্ছে সেম যে আগের মতোই 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হয়েছে। এন্ড মজার ব্যাপার হচ্ছে আমি যদি এখন 1 থেকে 50 পর্যন্ত প্রিন্ট করতে চাই, এখানে জাস্ট 50 লিখে দিলেই হবে। সো তো রান দিলে এই যে সাথে সাথেই 1 থেকে 50 পর্যন্ত সব নাম্বারগুলো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। অল্টারনেট কিছু সিনট্যাক্স আমরা ইউজ করতে পারি, যেমন i = i+1 না লিখে এটা শর্ট সিনট্যাক্স হচ্ছে i++।
i এর মান 1 বাড়ায় দেওয়া। সো এটা যদি রান করি আমরা দেখবো যে 1 থেকে 50 পর্যন্ত সব নাম্বার দেখাচ্ছে। আমি এখানে যত বড় ইচ্ছা নাম্বার দিতে পারি, বাট সময় লাগে। আমি যদি অনেক বড় নাম্বার দেই, ধরো 10 টু দি পাওয়ার 9, তখন কিন্তু অনেক সময় লাগবে। 10 টু দি পাওয়ার 8 পর্যন্ত দিলেও 1 সেকেন্ডের মধ্যে বা হাইয়েস্ট 4-5 সেকেন্ডের মধ্যে পারবে, বাট এরপর 10 টু দি পাওয়ার 9 বা এর থেকে বড় দিলেই দেখা যাবে যে সময়টা অনেক বেশি লাগতেছে। সো এই হচ্ছে আমাদের একটা লুপের বেসিক স্ট্রাকচার। আমরা এখন তাহলে যেহেতু লুপের স্ট্রাকচারটা বুঝে গেছি, আমরা কিছু শর্ট মানে ইজি কিছু প্রোগ্রাম লিখে ফেলি। যেমন 1 থেকে 20 পর্যন্ত দেখলাম। এবার ধরো আমি অপোজিট মানে উল্টো ভাবে নাম্বারগুলো দেখাবো, ধরো 10 থেকে 1। তাহলে তখন i এর ভ্যালু প্রথমেই 10 সেট করব, আর তখন কন্ডিশনটা হবে i এর ভ্যালু যতক্ষণ 1 থেকে বড় বা সমান ততক্ষণ আমরা i এর মান প্রিন্ট করব, এবং প্রত্যেকবার প্রিন্ট করার পর আমি i এর মান 1 কমাই দিব। সো এখন যদি আমি এটা রান করি তাহলে আমি দেখতে পাবো যে এখানে এই যে 10 থেকে 1 পর্যন্ত উল্টা সিকোয়েন্সে নাম্বারগুলো প্রিন্ট হয়েছে। তারপর ধরো আমি আরো কিছু কাজ করতে চাই, লেটস সে আমি 1 থেকে 50 পর্যন্ত সব জোড় সংখ্যাগুলো দেখাবো। 1 থেকে 50 পর্যন্ত এখানে লিখলাম i এর ভ্যালু ধরো 1 থেকে শুরু, বাট আমি সব জোড় সংখ্যাগুলো ধরো বিজোড় সংখ্যাগুলো দেখাবো, মানে অড নাম্বারগুলো দেখাবো। সো আমি যে স্টার্ট করতে পারি তাহলে 1 থেকে স্টার্ট করতে পারি 1 থেকে, আর প্রত্যেকবার যদি বিজোড় সংখ্যা বা অড নাম্বার দেখাতে চাই তাহলে প্রত্যেকবার আমার i এর ভ্যালু 2 করে করে বাড়াতে হবে। সো i এর ভ্যালু 1 থেকে স্টার্ট করলাম, এন্ড দেন 2 করে করে বাড়াতে হলে i প্লাস ইকুয়ালস 2 এভাবে লিখতে পারি, অথবা i ইজ ইকুয়াল টু i প্লাস 2। তাহলে যেটা হবে যে প্রথমে i এর মান 1, এরপর 3, এরপর 5, এভাবে 50 পর্যন্ত যাবে, এন্ড সব অড নাম্বার গুলো দেখাবে। সো আমি এখানে এই যে শর্ট সিনট্যাক্স i প্লাস ইকুয়ালস টু এভাবে লিখলাম। এখন যদি আমি এটা রান দেই, আমি 1 থেকে 50 পর্যন্ত সব অড নাম্বার গুলো দেখতে পাচ্ছি। আমি চাইলে লুপ আর ইফ এলস মিক্স করে কাজ করতে পারি, যে আমি অড নাম্বার গুলো দেখাবো বাট i প্লাস ইজ ইকুয়াল টু 2 করবো না। ধরো আমি i প্লাস প্লাসই করবো, কিন্তু আমি প্রিন্টিংটা করবো একটা কন্ডিশনের বেসিসে। আমি প্রিন্টিং সবসময় করবো না, আমি শুধু অড নাম্বার গুলোর ক্ষেত্রে করবো। কিভাবে? যে এখানে আমি তখন একটা ইফ এলস এর মধ্যে এটাকে ইফ এর মধ্যে এটাকে ঢুকাবো, যে ইফ i যদি অড হয়, মানে i%2 এটা যদি 1 হয়, তখন হচ্ছে আমি এই প্রিন্টিং এর কাজটা করব, তখন হচ্ছে আমি প্রিন্টিং এর কাজটা করব। সো এটাও কিন্তু সেম ভাবে কাজ করবে, বাট অবভিয়াসলি এটার থেকে আগেরটা বেটার, বিকজ এখানে 50 বার লুপটা চলছে বাট প্রিন্ট হয়েছে 25 বার, মানে 50 বারই লুপের ভিতরে ঢুকছে, এন্ড ঢুকে দেখছে যে আচ্ছা যখন জোন নাম্বার বা ইভেন নাম্বার ওর তখন ডিসাইড করতে হয়েছে আচ্ছা না প্রিন্ট করব না। সো এটা কিন্তু আমার বেশ কিছু সিপিইউ সাইকেল ওয়েস্ট হয়েছে। বাট আমি যদি ওই 2 করে করেই বাড়াইতাম তাহলে লুপটাই চলতো 25 বার, এন্ড আমার তখন কিন্তু এটা ফাস্ট হতো, ঠিক আছে। বাট এই জিনিসগুলো ছোট ক্ষেত্রে বোঝা যায় না, বাট অনেক বড় হেভি পারফরমেন্স প্রোগ্রাম যখন লিখতে হয় তখন এইসব খুঁটিনাটি বিষয় খুব ইম্পর্টেন্ট, যে তুমি খুব অপটিমাইজড কোড লিখবা, তোমার কোড যাতে মানে কোনো এক্সট্রা রিডান্ডেন্ট কাজ না করে। আচ্ছা, আমি যদি এইখানেও একটু সিনট্যাক্স শর্ট করতে চাই, i%2 লিখলেই হয়, বিকজ i বিজোড় হলে i কে 2 দিয়ে ভাগ করলে এমনিতেই ভাগশেষটা 1 আসবে, 1 মানেই হচ্ছে ট্রু। সো এইভাবে লিখলেও হয়। আবার এখানে দেখো আমি কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দেই নাই, কারণ ইফ এর পরে জাস্ট একটা স্টেটমেন্ট আছে, সেকেন্ড ব্র্যাকেটটা দিলেও হয় না দিলেও হয়, মানে আমি চাইলে দিতেও পারি এরকম এইটুকের মধ্যে, আবার নাও দিতে পারি, এটা ম্যাটার করবে না। আবার আমি যদি শুধু জোড় সংখ্যাগুলো প্রিন্ট করতে চাই তাহলে i%2 ইজ ইকুয়াল টু 0 এই চেকটা করব, তখন শুধু ইভেন নাম্বার বা জোড় সংখ্যাগুলো আসবে, 2 4 6 8 10 12 14 এরকম 50 পর্যন্ত। আবার আমি জোড় সংখ্যাগুলো এভাবেও প্রিন্ট করতে পারতাম, যে আমি 2 থেকেই স্টার্ট করব, আমার এই চেকিংটার দরকার নাই, আর আমি প্রত্যেকবার হচ্ছে 2 করে করে বাড়াবো, তাহলেও হবে। একই জিনিস বিভিন্ন উপায়ে কারেক্ট ভাবে করা যায়, যে কোনো একটা ইউজ করলেই হবে। সো এখানে ওই যে সব ইভেন নাম্বার গুলো দেখাচ্ছে। আচ্ছা, আমরা তাহলে একটা স্মল এক্সারসাইজ করি, যে লেটস সে আমরা হচ্ছে সব কয়টা 3 আর 5 দিয়ে ডিভিজিবল এরকম নাম্বার, 3 and 5 মানে 3 দিয়েও ডিভিজিবল and 5 দিয়েও ডিভিজিবল এরকম নাম্বার 1 থেকে 100 এর মধ্যে যারা আছে তাদেরকে প্রিন্ট করব। 3 and 5 দুইটা দিয়ে ডিভিজিবল, মানে দুইটা দিয়ে নিঃশেষে বিভাজ্য, মানে হচ্ছে তারা 15 দিয়ে ডিভিজিবল। সো আমরা অত মানে ম্যাথমেটিক্যালি চিন্তা না করলেও হবে, আমরা এইভাবে করব যে i is equal to 1 থেকে শুরু করলাম, আর i less than equals 100 লিখলাম,
এবার আমরা যেটা করব, আমরা প্রত্যেকবার চেক করব যে i এটা কি 3 দিয়ে ডিভিজিবল, মানে i% 3 কি 0 এর সমান, and মানে এবং মানে দুইটা কন্ডিশনে ট্রু হতে হবে তখন, and i%5 কি 0 এর সমান কিনা। যদি দুইটা কন্ডিশনে ট্রু হয় অনলি দেন আমরা প্রিন্টিং এর কাজটা করব, অনলি দেন আমি প্রিন্ট করব। মানে আমি তাহলে 3 এবং 5 দুইটা দিয়ে ডিভিজিবল এরকম নাম্বারগুলোকে প্রিন্ট করতে চাচ্ছি। এখন i++টা কিন্তু ভুলো ইফ এর মধ্যে দেওয়া যাবে না, কারণ তাহলে কিন্তু সমস্যা হবে। দেখা যাবে যে তাহলে আমি যদি ভুলে এইখানে i++ দিয়ে ফেলি তখন যে ডিজাস্টারটা হবে যে প্রথম নাম্বার হচ্ছে 1 3 দিয়েও ডিভিজিবল না, 5 দিয়েও ডিভিজিবল না, তো এই শর্তটা ট্রু হবে না, আমাদের প্রোগ্রাম এটার ভিতরে ঢুকবে না এবং i এর মান 1ই থেকে যাবে, i এর মান আর 1 বাড়বে না। তো দেখা যাবে বারবার লুপটা চলতে থাকবে, তো তখন কিন্তু আমরা একটা ইনফিনিট লুপ সিচুয়েশনে পড়ে যাব। ইনফিনিট লুপ সিচুয়েশনে পড়লে আমাদের প্রোগ্রাম কিন্তু হ্যাং করবে এবং প্রোগ্রাম একটা সময় গিয়ে স্ট্যাক ওভারফ্লো হয়ে প্রোগ্রাম অটোমেটিক টার্মিনেট হয়ে যাবে। সো এখানে i++টা অবশ্যই বাইরে দিতে হবে, যে যা কিছুই হোক, এই কন্ডিশন ট্রু হোক বা না হোক, প্রত্যেকবার আমার i এর মান 1 বাড়াইতেই হবে। সো এখন যদি আমি এটা রান করি তাহলে দেখবো যে 3 and 5 দুইটা দিয়ে ডিভিজিবল, মানে 15 দিয়ে ডিভিজিবল যারা টোটাল 6 জন, সেই নাম্বার কয়টা আমরা এখানে দেখতে পাচ্ছি 15, 30, 45, 60, 75, 90। এখন ধরো আমরা যদি এরকম একটা প্রোগ্রাম লিখতে চাই যে 15 আর অথবা 90, সরি 3 অথবা 5, যে কোনো একটা দিয়ে ডিভিজিবল হলেই হবে, দুইটা দিয়ে হলেও হবে, যে 3 দিয়ে ডিভিজিবল অর 5 দিয়ে ডিভিজিবল, মানে 3, 6, 9, আবার 15, আবার 10, মানে 3 দিয়ে হলেও হবে, 5 দিয়ে হলেও হবে, দুইটা দিয়ে হলেও হবে। তো তখন আমরা কিন্তু এই কন্ডিশনটা চেঞ্জ করে দিব, এই যে এন্ড এর জায়গায় এইখানে হচ্ছে আমার অর দিতে হবে। সো আমি যদি এখন অর দেই আর এরপর যদি রান করি, আমি তাহলে দেখবো যে আমি তাহলে কিন্তু বেসিক্যালি একটা ইউনিয়ন পাইছি, যারা 3 দিয়ে ডিভিজিবল তারাও আছে, যারা 5 দিয়ে ডিভিজিবল তারাও আছে, যেমন 3, 6, 9, 10 আর 3, 6, 9, 12 এগুলো হচ্ছে 3 দিয়ে ডিভিজিবল, আবার 5, 10, 15, তারপর হচ্ছে 20 এগুলো হচ্ছে 5 দিয়ে ডিভিজিবল। আবার দুইটা দিয়ে ডিভিজিবল এরকমও আছে, যেমন 15, তারপর হচ্ছে 30, 45, এটা 3 and 5 দুইটা দিয়ে ডিভিজিবল। সো এইভাবে হচ্ছে আমরা আমাদের ইচ্ছা মতো বিভিন্ন প্রোগ্রাম লিখতে পারবো লুপ ইউজ করে, সুপার কনভেনিয়েন্ট। আচ্ছা, এখন ধরো আমরা একটা প্রোগ্রাম লিখতে চাই যে 3 or 5 দুইটা দিয়ে ডিভিজিবল এরকম কয়টা নাম্বার আছে 1 থেকে 100 মধ্যে, কয়টা, মানে আমরা প্রিন্ট করতে চাই না, আমরা কাউন্ট করতে চাই। সো কাউন্ট করতে হলে আমাদেরকে যেটা করতে হবে যে আমরা তখন এই প্রিন্টিং এর কাজটা না করে, মানে আমরা প্রিন্ট করবো না, এটাকে কমেন্ট আউট করে দিলাম, আমরা হচ্ছে তখন কাউন্ট করব। তো আমরা যেটা করব, বাইরে একটা while লুপের বাইরে একটা কাউন্ট ভ্যারিয়েবল রাখবো যেটা ভ্যালু হবে 0, শুরুতে এটার ভ্যালু হচ্ছে 0। যখনই আমি 3 দিয়ে অথবা 5 দিয়ে ডিভিজিবল একটা নাম্বার পাবো তখনই আমি কাউন্টের ভ্যালু 1 বাড়াই দিব, আগে যা ছিল তার থেকে 1 বাড়াই দিব, এই কাউন্টারটা আমরা বাড়াই দিব, কাউন্টটা আমরা বাড়াই দিব। তো তাহলে যেটা হবে, যতবার 3 or 5 দিয়ে ডিভিজিবল, মানে যে কোনো একটা দিয়ে ডিভিজিবল একটা নাম্বার আমার সামনে পড়বে বা লুপের মধ্যে, মানে লুপের মধ্যে পাওয়া যাবে, তখনই কাউন্ট 1 বাড়াই দেওয়া হবে। এন্ড পরে লুপটা শেষ হলে আমি সেই কাউন্টটা দেখার জন্য সেটাকে প্রিন্ট করতে পারি যে কয়টা নাম্বার তাহলে টোটাল আছে। আমি যদি এটা রান দিই, আমি দেখতে পাচ্ছি 47টা নাম্বার আছে যারা 3 or 5 দিয়ে ডিভিজিবল। এটা কি আমরা ম্যাথ ইউজ করে বের করতে পারতাম? অবশ্যই ম্যাথ ইউজ করে করলে এরকম যে 100 এর মধ্যে 3 দিয়ে ডিভিজিবল আছে 100/3, দ্যাট ইজ 33টা। তারপর 100 এর মধ্যে 5 দিয়ে ডিভিজিবল আছে 100/5, দ্যাট ইজ 20টা সংখ্যা 1 থেকে 100 এর মধ্যে। এবং এইটা হচ্ছে ওদের দুইটার যোগফল, বাট এই দুইটা সেটের কিন্তু আবার ইন্টারসেকশন আছে, দ্যাট ইজ কিছু নাম্বার আছে যারা 3 and 5 দুইটা দিয়ে ডিভিজিবল, তারা কিন্তু এখানে দুইবার কাউন্ট হয়ে গেল। সো তাদেরকে আবার বিয়োগ করতে হবে, মানে ওই যে আমাদের সেই সেটের ইউনিয়নের সূত্র, n of a union b হচ্ছে নাম্বার অফ a প্লাস নাম্বার অফ b মাইনাস নাম্বার অফ a ইন্টারসেকশন b। সো মাইনাস করতে হবে a আর b এর ইন্টারসেকশন। সো a আর b এর ইন্টারসেকশন মানে হচ্ছে 3 দিয়েও বিভাজ্য এবং 5 দিয়েও বিভাজ্য, মানে 15 দিয়ে বিভাজ্য। তো 1 থেকে 100 মধ্যে 15 দিয়ে বিভাজ্য আছে 100/15টা, দ্যাট ইজ 6 জন। সো আমরা যদি এটা হিসাব করি তাহলে 33 + 20 - 6 এটা 47 আসে। সো আমরা লুপ দিয়ে কিন্তু এরকম বিভিন্ন ম্যাথমেটিক্যাল জিনিসগুলো ভেরিফাই করতে পারি যে আমাদের
ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন ঠিক আছে কিনা আমরা লুপ দিয়ে চেক করতে পারি। আচ্ছা, কোনো কোশ্চেন থাকলে বললো, আমি তো খুব ফাস্ট পড়ে যাচ্ছি, বাট কোনো কনফিউশন হলে বললো। আচ্ছা, এবার আমরা একটা প্রোগ্রাম দেখি যে ধরো 1 থেকে 100 পর্যন্ত যতগুলো নাম্বার আছে তাদের সাম বের করতে হবে। মানে আমরা তো কাউন্ট করে দেখলাম, এবার ধরো আমরা সাম বের করতে চাই। সো সেটা কিভাবে করব? সেটার জন্য সবই সেম, 1 থেকে 100 পর্যন্ত যে নাম্বারগুলো আছে তাদের সাম দেখব। বাট আমি এখানে কাউন্ট ভ্যারিয়েবলের জায়গায় একটা সাম ভ্যারিয়েবল রাখলাম। সাম মানে হচ্ছে যেটার মধ্যে যোগফলটা থাকবে। সো 1 থেকে 100 পর্যন্ত আমাদের একটা লুপ লাগবে, সো সেটা লিখলাম। প্রত্যেকবার লুপের মধ্যে যে কাজটা করব, যে লুপে এখন যে নাম্বারটা আছে সেটাকে সামের সাথে যোগ করে দিব। তো প্রত্যেকবার আমরা লুপের মধ্যে সাম প্লাস ইকুয়ালস আই লিখবো। তাহলে যেটা হবে যে সামের অলরেডি যে মান আছে তার সাথে আই এর মানটা যোগ হবে, এরপর আই এর মান 1 বাড়বে, এরপর আবার এই কন্ডিশনটা ট্রু হবে, আবার সেটা সামের মধ্যে যোগ হবে, আবার আই এর মান 1 বাড়বে। এভাবে 1 থেকে 100 পর্যন্ত সব কয়টা সংখ্যা যোগ হবে। আচ্ছা, এখানে আমি মনে হয় লুপটা কিভাবে কাজ করে একটু ভেঙে বলি নাই, যে শুরুতে আই এর মান 1। সো প্রোগ্রাম যেটা করে যে রান করার সময় এই কন্ডিশনটা দেখে যে আই এর মান কি 5 থেকে ছোট বা সমান। তো আই এর মান তো রাইট নাও 1, তো 1 কি 5 থেকে ছোট বা সমান? দেখা যায় হ্যাঁ, কন্ডিশনটা ট্রু, এন্ড কন্ডিশনটা ট্রু হওয়ার কারণে ও লুপের মধ্যে ঢুকে প্রিন্ট করতে বলো বা সামের সাথে অ্যাড করতে বলো বা কাউন্ট করতে বলো, সেই কাজটা করে আই এর মান 1 বাড়ায় দেয়, আই প্লাস প্লাস। আই এর মান 1 বাড়াই দিলে আই এর মান এখন হয়ে গেছে 2। তো এই কাজটুক শেষ করে ওয়াইল লুপ আবার এইখানে ব্যাক আসে, আবার কন্ডিশনটা চেক করে যে এখন আই এর মান কি এখন 5 থেকে ছোট বা সমান। আই এর মান তো এখন 2, বর্তমানে 2, হ্যাঁ কন্ডিশনটা ট্রু। তো আবার ভিতরে ঢুকে আবার কাজটা করে, আই এর মান এরপর আরো 1 বেড়ে যায়, আই এর মান হয়ে যায় এখন 3। এরপর 3 এর মান কি 3 কি 5 থেকে ছোট বা সমান, হ্যাঁ আবার এই কাজটা করে, আই এর মান এরপর হয় 4। 4 কি 5 থেকে ছোট বা সমান, হ্যাঁ তাহলেও ট্রু। তাহলে এই কাজটা আবার করে এবং আই এর মান 1 বেড়ে যায়, আই এর মান হয় 5। 5 কি 5 থেকে ছোট বা সমান, হ্যাঁ এরপর এই কাজটা করে, আই এর মান হয় 6। এবার যখন এখানে আসে আই এর মান এখন 6, তো 6 তো 5 থেকে ছোট বা সমান না, তো এই কন্ডিশনটা এবার ফলস হয়ে যায়। ফলস হয়ে গেলে এই ওয়াইল লুপ লাফ দিয়ে, মানে প্রোগ্রামের পর এখান থেকে জাম্প করে এইখানে আসে, মানে ও আর ভিতরে ঢুকে না, এবার ওয়াইল লুপের কাজ শেষ, পরের লাইনে চলে যায়। সো এইভাবে কিন্তু লুপ কাজ করে। সো আমরা এখানে এখন যেটা করব, সাম প্রিন্ট দিব, যে আমাদের এখন লুপের 5টা ইটারেশন শেষ। এই একবার ঘোরাকে বলা হয় ইটারেশন। তো লুপের 5টা ইটারেশন শেষ, 5টা ইটারেশনে প্রত্যেকবার আই এর মান যোগ করছি। সো এখন আমার কাছে 1 থেকে 5 পর্যন্ত যোগফল থাকার কথা। আমি রান দিয়ে দেখি, হ্যাঁ 1 থেকে 5 পর্যন্ত যোগফল, যে n × n + 1/2, সো 5 × 6/2 দ্যাট ইজ 15। আমরা 1 থেকে 100 পর্যন্ত যোগ দিতে পারি, তাহলে আসবে 5050। এইভাবে আমরা লুপ ইউজ করে একটা যোগের প্রোগ্রাম লিখে ফেলতে পারি, মানে একটা সিরিজের যোগফল লিখতে পারি। আচ্ছা, এবার ধরো আমরা আরেকটু মডিফাই করি, যে ধরো আমরা 1 থেকে 100 পর্যন্ত যে অড নাম্বার গুলো আছে শুধু তাদের যোগফল দেখতে চাই। তাহলে এখানে 1 থেকে যেহেতু শুরু করতেছি, তাহলে i প্লাস ইজ ইকুয়াল টু 2 করি প্রত্যেকবার, তাহলে শুধু অড নাম্বার। হ্যাঁ হ্যাঁ বলো। আপনি যে আগে প্রোগ্রামে যে ওখানে তো পরে আবার না না না, ওইটা হচ্ছে যদি ইফ এর মধ্যে তুমি ডিক্লেয়ার করো, ইফ বা ওয়াইল এর মধ্যে যদি ডিক্লেয়ার করো তাহলে ওর লাইফ স্প্যান ওইটার মধ্যেই। বাট আমরা কিন্তু কাউন্টটা দেখো, আগের প্রোগ্রামে যদি যাই, যে এখানে আমরা কিন্তু কাউন্টটাকে ডিক্লেয়ার করছি বাইরে। সো ওর ডোমেইন কিন্তু এই পুরো আউটার রিজিয়ন। সো আমি ভিতরে বসে ওকে ইউজ করতে পারবো এবং সেটা বাইরেও রিফ্লেক্ট হবে। বাট আমি যদি কাউন্টটা ধরো এইখানে লিখতাম, তাহলে কিন্তু আমার প্রোগ্রাম ভুল হতো, তখন কিন্তু আমি কাউন্টটা পাইতাম না। তখন এই যে রান দিই 0 আসছে, কারণ এই কাউন্ট হচ্ছে তখন এইটা। আর এখানে ভিতরে যদি নতুন করে কাউন্ট ডিক্লেয়ার করো, সেটা এখানে ইউজ হয়েছে এবং ওইটা ওয়াইল লুপ শেষ হওয়ার পরে ডেস্ট্রয় হয়ে গেছে। বাট আমি তো
কাউন্ট ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করছিলাম ওয়াইলের বাইরে। সো ওর কিন্তু ওকে আমি ওয়াইল লুপের ভিতরে ইউজ করতে পারবো, আমি ভিতর থেকে বাইরেরটা ইউজ করতে পারবো, কিন্তু ভিতরটা শেষ হয়ে গেলে বাইরেরটা ধ্বংস হয়ে যাবে না, ঠিক আছে? সো এখানে এখন বুঝতে পারছো কেন কাজ করলো এটা? আচ্ছা আচ্ছা, আমরা আগে যেখানে ছিলাম যে আমরা হচ্ছে ইয়া করতে চাচ্ছিলাম যে অড নাম্বার গুলার সাম দেখতে চাই। আমরা প্রত্যেকবার সাম প্লাস ইকুয়াল ট্রাই করবো, বাট আইটাকে আমরা এবার 2 করে করে বাড়াবো, তাহলেই হবে, যেটা আমরা 1 থেকে শুরু করছি। সো যদি রান দেই তাহলে আমরা পাবো এই যে 2500। সব অড নাম্বার গুলোর যোগফল হচ্ছে 2500। আমি যদি শুধু ইভেন নাম্বার গুলোর যোগফল করতে যেতাম তাহলে দুইটা অপশন, আমি আই সমান 2 থেকে শুরু করব 2550, অথবা আমি আই ইকুয়াল টু 1 থেকে স্টার্ট করবো এবং প্রত্যেকবার আই এর মান 1 করেই বাড়াবো, কিন্তু আমি প্রত্যেকবার যোগ করার আগে চেক করে নিব যে এটা কি ইভেন। যদি ইভেন হয় তাহলেই শুধুমাত্র সামের সাথে যোগ করব। তো এখন যদি আমি রান দিই আমি কিন্তু আবারও সেম ঘটনা দেখবো। আবার যদি অড নাম্বার গুলাকে চাই তাহলে এখানে ইকুয়াল ইকুয়াল 0টা লিখবো না, তখন এরকম আসবে, ঠিক আছে? দেখো তো বুঝছো কিনা সবাই? ক্লিয়ার সবার? হ্যালো, তোমরা কি শুনতে পাচ্ছো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। সো আমরা এখন ধরো একটা প্রোগ্রাম লিখতে চাই যে 1 থেকে 100 পর্যন্ত যত নাম্বার আছে তাদের স্কোয়ারের যোগফল গুলো আমি দেখবো। সো স্কোয়ারের যোগফল দেখতে হলে আমরা এভাবে করব যে আমাদের নর্মাল একটা লুপ 1 থেকে 100 না, ধরো 1 থেকে 20, সো তাদের স্কোয়ারের যোগফল। তো প্রত্যেকবার যেটা করব সামের সাথে যোগ করব আই স্কোয়ার, মানে প্রত্যেকবার এবার আই যোগ না করে আই স্কোয়ার যোগ করব, আই ইন্টু আই। সো এখন যদি আমি ইয়া করি, প্রোগ্রামটা রান করি, এখানে 2870 দেখা যাচ্ছে 1 থেকে 20 পর্যন্ত, মানে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, এই সিরিজটার যোগফল হচ্ছে 2870। আমি যদি কিউবের যোগফল দেখতে চাই তাহলে এখানে আরো একটা আই গুণ দিয়ে দিব, এন্ড এটা হচ্ছে 1 থেকে 20 পর্যন্ত কিউবের যোগফল। এগুলো আমরা ফর্মুলা দিয়ে ভেরিফাইও করতে পারি। আবার ধরো আমি 1 থেকে 20 পর্যন্ত সমস্ত অড নাম্বার গুলোর স্কোয়ারের যোগফল দেখতে চাই। সো সেক্ষেত্রে আমার যেটা করতে হবে, আমি যদি 1 থেকে স্টার্ট করি তাহলে প্রত্যেকবার হ্যাঁ অবশ্যই 2 থেকে 20 হলে এই যে জাস্ট এটাকে 2 করে দিব। 2 থেকে 20 পর্যন্ত ধরো সব কয়টা নাম্বারের স্কোয়ারের যোগফল, বুঝছি? এই যে এই জায়গাটা চেঞ্জ হবে তখন, বুঝছি? আচ্ছা, আমি যদি 1 থেকে ধরো 1 থেকে 20 পর্যন্ত সব অড নাম্বার গুলোর স্কোয়ার দেখতে চাই তাহলে এখানে i ইজ ইকুয়াল টু 1 থেকে স্টার্ট করব, আর প্রত্যেকবার 2 করে করে বাড়াবো, আর প্রত্যেকবার এই যে সামের সাথে i স্কোয়ার অ্যাড করব। সো এখন যদি আমি রান দেই, এই যে 1330, মানে 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার, এরকম আপ টু 19 স্কোয়ার। তো এই হচ্ছে আমাদের 1 থেকে 20 পর্যন্ত সমস্ত অড নাম্বার গুলোর স্কোয়ারের যোগফল। আমি যদি ইভেনের গুলো দেখতে চাই তাহলে 2 থেকে স্টার্ট করি, তাহলেই হবে। সো এই যে 1540, 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার থেকে 20 স্কোয়ার পর্যন্ত। সো বিভিন্ন মানে তোমার সিনারিও ওয়াইজ তুমি এখন লুপ লিখতে পারবা। আচ্ছা, এখন আমরা কিছু ইউজফুল প্রোগ্রাম দেখি। আমরা বিভিন্ন ধরনের সিরিজ বুঝলাম, আমরা এখন দুটো প্রোগ্রাম দেখব। একটা হচ্ছে যে একটা নাম্বারের কতগুলা ফ্যাক্টোরিয়াল থাকে, মানে কতগুলা ফ্যাক্টর থাকে, দ্যাট ইজ উৎপাদক কয়টা থাকে বা গুণনীয়ক কয়টা থাকে,
বা ডিভিজর কয়টা থাকে, সেই কয়টা ডিভিজর থাকে সেটা বের করব। সেই ডিভিজর গুলোর সাম কত, এসওডি, সাম অফ ডিভিজর্স, এইটা বের করব। সো যেটা বলছিলাম যে আমরা এখন কিছু প্রোগ্রাম দেখব, কিছু ক্লাসিক প্রোগ্রাম, যেমন ফার্স্ট অফ অল একটা নাম্বারের কয়টা ফ্যাক্টর আছে, কয়টা গুণনীয়ক আছে সেটা বের করব। তারপর সেই ফ্যাক্টর গুলার সাম কত, সাম অফ ডিভিজর্স, সেটা বের করব। দুইটা ক্লাসিক টার্ম আছে ম্যাথমেটিক্সে, একটা হচ্ছে নোড মানে নড, আর একটা হচ্ছে সর্ট। নড মানে হচ্ছে নাম্বার অফ ডিভিজর্স, আর সর্ট মানে হচ্ছে সাম অফ ডিভিজর্স। তোমরা ম্যাথ কোর্সে করবা, মানে ম্যাথ কোর্স বলতে ডিসক্রিট ম্যাথ কোর্সে করবা, যে একটা নাম্বারের নাম্বার অফ ডিভিজর কিভাবে বের করে, মানে উইদাউট লুপ অবশ্যই, মানে ম্যাথমেটিক্যালি কিভাবে বের করা যায়, আর হচ্ছে কিভাবে একটা নাম্বারের সাম অফ ডিভিজর্স বা সর্ট বের করা যায়। বাট আমরা এখানে লুপ ইউজ করে করব, তো সেটা আমরা দেখি, ঠিক আছে। সো আমরা প্রোগ্রামটা ধরো এইভাবে করতে চাই যে আমরা হচ্ছে ইনপুট নিয়ে করব, ইউজার থেকে ইনপুট নিব। সো ইন্ট n, আমরা ইউজার থেকে একটা ইনপুট নিব। সো scanf %d and n, আমরা ইনপুট নিলাম। এখন কয়টা ডিভিজর আছে এটা কিভাবে চেক করতে পারি, বা কিভাবে এটা লুপ ইউজ করে করতে পারি। আইডিয়াটা হচ্ছে এরকম যে আমরা তাহলে একটা লুপ লিখবো, i = 1 থেকে শুরু করব। আমরা একটা while লুপ লিখবো এভাবে যে 1 থেকে শুরু করব, এবং যতক্ষণ মানে i এর ভ্যালু 1 সেট করব শুরুতে, এবং যতক্ষণ i এর ভ্যালু n থেকে ছোট বা সমান ততক্ষণ আমরা এই লুপটা রান করব। তার মানে 1 থেকে n পর্যন্ত সব নাম্বারই আমরা একবার করে ট্রাই করব। মানে while লুপের মধ্যে যে এভাবে লেখা, মানে i এর ভ্যালু 1 থেকে n পর্যন্ত যাবে, মানে i এর ভ্যালু 1 থেকে n পর্যন্ত ইটারেট করবে। আমরা টেকনিক্যাল ভাষায় বলি i এর ভ্যালু 1 থেকে n পর্যন্ত ইটারেট করবে। আমরা আগে হয়তো বলতাম ভ্যারি করে, 1 থেকে n পর্যন্ত ভ্যারি করে, বাট টেকনিক্যাল কারেক্ট টার্মটা হচ্ছে ইটারেট করে, যে i এর ভ্যালু আমরা 1 থেকে n পর্যন্ত ইটারেট করব, মানে 1 থেকে শুরু করে প্রত্যেকবার এক বাড়াইতে আমরা n পর্যন্ত যাব। সো সেটার জন্য আমরা একটা লুপ লিখে ফেললাম। এখন প্রত্যেকবার আমরা কোনো কিছু প্রিন্ট করব না, বা কিছু মানে কোনো সিরিজের সাম বের করব না। বেসিক্যালি আমরা একটা চেক করব যে এই যে i সংখ্যাটা আছে, এইটা ইউজ করে কি n কে ভাগ করলে, এটা ইউজ করে n কে ভাগ করলে মানে ডিভাইড করলে কোনো রিমাইন্ডার কি থাকে, যদি না থাকে তাহলে i ইজ আ ডিভিজর। এন্ড তখন আমি কাউন্ট বাড়াই দিব। যে আমরা ধরো নট বের করতে চাই, আমাদের প্রথম টার্গেট হচ্ছে নট বের করা, মানে নাম্বার অফ ডিভিজর বের করা। তো সেটা বের করার জন্য আমরা এখানে ধরো একটা কাউন্ট ভ্যারিয়েবল রাখলাম, শুরুতে কাউন্ট 0। তো কাউন্টটা বাড়বে কখন, প্রত্যেকবার ইটারেট করার সময় আমি যদি দেখি যে n কে i দিয়ে ভাগ করলে রিমাইন্ডার থাকে 0, তখন আমি কাউন্ট 1 বাড়াই দেব। সো এইভাবে যদি আমি একটা লুপ লিখি, তাহলে এই কাউন্ট যেটা, এটাই হচ্ছে নট হবে, নাম্বার অফ ডিভিজর হবে। সো কি করতেছি, আমরা হচ্ছে প্রথমে একটা নাম্বার ইনপুট নিচ্ছি, তারপর আমরা 1 থেকে স্টার্ট করে ওই নাম্বার পর্যন্ত একটা লুপ চালাচ্ছি, প্রত্যেকবার 1 বাড়াচ্ছি, এন্ড প্রত্যেকবার চেক করতেছি ওই ইটারেটর ভ্যারিয়েবল যেটা আছে i, n যদি ওই i দিয়ে ডিভিজিবল হয়, মানে n mod i যদি 0 সমান হয়, তাহলে আমরা কাউন্টটা বাড়াই দিব। সো এইভাবে 1 থেকে n পর্যন্ত যত নাম্বার আছে সব কয়টাকে দিয়ে আমরা n কে ভাগ করে দেখবো যে রিমাইন্ডার 0 আসে কিনা। যদি আসে তাহলে আমরা একটা ডিভিজর পেয়ে গেছি, এবং কাউন্টটা তখন আমি 1 বাড়াই দিতে পারবো। সো আমি এইভাবে করে লাস্টে হচ্ছে আমার যেটা কাজ, যে আমরা তখন লাস্টে গিয়ে এই কাউন্ট যেটা আসছে সেটাকে আমরা প্রিন্ট করব। তাহলে এটাই হবে আমাদের নাম্বার অফ ডিভিজর্স। সো আমরা একটু লিখি নট নাম্বার অফ ডিভিজর্স অফ, ধরো এবার একটু ফ্যান্সি ওয়েতে লিখি, এটা ইজ ইকুয়াল টু হচ্ছে এত, এবং নট অফ এটার ভিতরে ধরো আমরা ওই যে নাম্বারটা অরিজিনালি ছিল সেটাকে প্রিন্ট করে দেখিয়ে দিই। সো নট মানে একটা ফাংশনের মতো, এই যে এই ফাংশনটা ফর n সমান হচ্ছে। এখন যদি আমি এটা রান দিই, সো ধর আমি 30 এই সংখ্যাটার নট বের করতে চাই। সো নট আসছে 8, এন্ড ভেরিফাই করি 30 কে হচ্ছে এভাবে লেখা যায় 1 গুণ 30, তারপর 2 গুণ 15, তারপর 3 গুণ 10, তারপর 4 গুণ 4 দিয়ে তো যায় না, 5 গুণ 6। সো টোটাল এই যে 8 জন, 1 2 4 6 8।
এর জন্য নাম্বার অফ ডিভিজর আসছে 8। খুবই ক্লাসিক প্রোগ্রাম। তো এবার নডের পর আমরা ধরো সর্ট বা সাম অফ ডিভিজর বের করতে চাই। তো সাম অফ ডিভিজর বের করার জন্য কাউন্ট না করে আমাদের হচ্ছে প্রত্যেকবার সাম করতে হবে। তো এক কাজ করি, আমরা একই প্রোগ্রামে দুইটাই দেখাই ফেলি, যে আমরা প্রথমে নট দেখাবো তারপর হচ্ছে সর্ট দেখাবো। সো সেটার জন্য আমাদের একটা তাহলে আরেকটা ভ্যারিয়েবল লাগবে সাম, এন্ড এটা ভ্যালু সেট করলাম 0। এন্ড প্রত্যেকবার একটা ডিভিজর পেলে কাউন্ট বাড়াবো আর সামের মধ্যে আইটা যোগ করে দিব, মানে কাউন্টও বাড়াবো আবার সাথে সাম প্লাস ইকুয়ালস আই লিখবো, তাহলে সামটা প্রত্যেকবার আই করে করে বাড়বে। সো আমি প্রথমে নট দেখাবো, তারপর হচ্ছে আমি এখানে সর্ট দেখাবো। লিখলাম সাম অফ ডিভিজর্স, আর এখানে কাউন্টের জায়গায় আমি সামটা প্রিন্ট করি। সো দেখি কত আসে। 30 এর জন্য দেখি আবার। তো 30 এর জন্য নাম্বার অফ ডিভিজর হচ্ছে 8টা আর তাদের সাম হচ্ছে 72। ভেরিফাই করি, তো 1 গুণ 30, 2 গুণ 15, 3 গুণ 10, 5 গুণ 6। এদেরকে যোগ করলে 1 যোগ 2 হচ্ছে 3, 3 3 6, 5 11, 6 17, 10 27, 27 15 হচ্ছে 32, 27 15 হচ্ছে 42, 42 আর 30 হচ্ছে 72। তো এটাই আমরা লুপ ইউজ করে বের করছি। এভাবে আমরা যে কোনো নাম্বারের জন্য বের করতে পারবো, আমি যেই নাম্বারে দিব সেটার জন্যই আসবে। যেমন আমি এখানে ধরো এখন 142 সেটার জন্য দেখি, তো তার মাত্র 4টা ডিভিজর আছে আর তার সাম অফ ডিভিজর হচ্ছে 216। আচ্ছা, সবাই কি এই প্রোগ্রামটা বুঝতে পারছো? নাম্বার অফ ডিভিজর আর সাম অফ ডিভিজর বের করা। আচ্ছা, এবার আমাকে একটা কোশ্চেনের উত্তর দাও তো, যে একটা নাম্বার পূর্ণবর্গ কিনা, দ্যাট ইজ পারফেক্ট স্কয়ার কিনা, সেটা এই প্রোগ্রামটা ইউজ করে কিভাবে ডিটারমাইন করা যায়? একটা নাম্বার, মানে এই প্রোগ্রামটাকে আমি একটু মডিফাই করে একটা প্রোগ্রাম বানাইতে চাই যে একটা নাম্বার পূর্ণবর্গ কিনা বা পারফেক্ট স্কয়ার কিনা। যেমন ধরো 36, তারপর হচ্ছে ধরো 64। তো কোন একটা নাম্বার পূর্ণবর্গ কিনা বা পারফেক্ট স্কয়ার কিনা, সেটা কিভাবে এই প্রোগ্রামটাকে একটু মডিফাই করে করা যায়, একটু চিন্তা করে দেখো তো। কেউ বলতে পারবা যে এই নাম্বার অফ ডিভিজর বা সাম অফ ডিভিজর ইউজ করে কিভাবে আমরা একটা নাম্বার পারফেক্ট স্কয়ার কিনা সেই ভার্ডিক্টটা দিতে পারি? খুব সহজ। পূর্ণবর্গ চেক করার জন্য কিন্তু অনেকে এভাবে চিন্তা করতে পারে যে আমি একটা নাম্বারকে স্কোয়ার রুট করব, সেটা ইন্টিজার পার্টটা নিব, দেন ওইটাকে আবার স্কোয়ার করে দেখবো যে অরিজিনাল নাম্বারটা আসে কিনা। বাট স্কোয়ার রুট করা কিন্তু একটা কস্টলি কাজ, মানে খুব ঝামেলা। সেটা না করে আরো সহজেই একটা নাম্বার পূর্ণবর্গ কিনা সেটা ডিটারমাইন করা যায়। সো চিন্তা করে দেখো তো যে কিভাবে বলবো এটা। যেমন আমি একটু এক্সাম্পল দিই, আমি এই প্রোগ্রামটা একটা পূর্ণবর্গের জন্য রান করে দেখাই। যেমন ধরো 64, দেখো 64 এর জন্য নাম্বার অফ ডিভিজর কত আসছে? 7, রাইট? 7। তারপর আমি একটা মানে পূর্ণবর্গ না এরকম একটা নাম্বার দিই, ধরো 70, তার জন্য নাম্বার অফ ডিভিজর আসছে 8। আবার একটা পূর্ণবর্গ নাম্বার দেই, যেমন ধরো 144, তার জন্য আসছে 15। সো প্যাটার্নটা কি ধরতে পারতেছো যে পূর্ণবর্গ হলে নাম্বার অফ ডিভিজরটা কিরকম হয়? পারফেক্ট স্কয়ার হলে অড হয়, রাইট? পারফেক্ট স্কয়ার হলে তখন কিন্তু নাম্বার অফ ডিভিজর অড হয়। কেন? কারণ পারফেক্ট স্কয়ার হলে, যেমন ধরো 64, সেটা পারফেক্ট স্কয়ার কারণ তার ডিভিজর গুলো হচ্ছে এরকম: 1 into 64, 2 into 32, তারপর হচ্ছে 4 into 16, তারপর 8 into 8। তো এই যে একটা নাম্বার যখন দুইবার আসে, মানে যে কোনো নাম্বার যে পূর্ণবর্গ না, মানে পারফেক্ট স্কয়ার না, তার কিন্তু জোড়ায় জোড়ায় এরকম ইয়া থাকে, মানে ফ্যাক্টর থাকে। তো জোড়ায় জোড়ায় থাকে, এর জন্য তার কিন্তু টোটাল নাম্বার অফ ডিভিজর ইভেন হওয়ার কথা। বাট যদি কোনো একটা নাম্বার পারফেক্ট স্কয়ার হয়, তার কিন্তু এই যে একই নাম্বার দুইবার থাকে। সো যখন তুমি 1 থেকে n পর্যন্ত লুপ চালায় করবা, তুমি তো একটা নাম্বারকে একবারই কাউন্ট করো। সো এর জন্য কিন্তু তোমার এগুলো জোড়ায় জোড়ায় আসলেও এইখান থেকে জাস্ট একটা কাউন্ট হবে, মানে 8 কাউন্ট হবে।
সো আলটিমেটলি তোমার নাম্বার অফ ডিভিজর কিন্তু অড হয়ে যাবে। সো যদি কোন একটা নাম্বারের নাম্বার অফ ডিভিজর অড হয় তার মানে সেটা পারফেক্ট স্কোয়ার। সো আমরা এই প্রোগ্রামটাতেই এটা একটু ইন্টিগ্রেট করে ফেলি, যে আমরা তো নট বের করছি, সো এখানে লিখে ফেলি যে ইফ এই কাউন্ট মানে নাম্বার অফ ডিভিজর এটা যদি অড হয় তখন আমি বলবো যে এটা একটা পারফেক্ট স্কোয়ার। printf %d is a perfect square, সেটা হচ্ছে n। আর else আমি বলবো মানে n is not a perfect square, so n is not a perfect square। সো আমি যদি এখন রান দিই তাহলে আমি দেখি কি হয়। যেমন আমি 67 দিলাম, তো এটা নট আ পারফেক্ট স্কোয়ার, এটা নাম্বার অফ ডিভিজর হচ্ছে 2। আর তারপর ধরো 74 দিলাম, এটাও নাম্বার অফ ডিভিজর হচ্ছে 4, নট আ পারফেক্ট স্কোয়ার। বাট আমি যেটা পারফেক্ট স্কোয়ার দিই ধরো 36, তখন কিন্তু নাম্বার অফ ডিভিজন 9 এবং এখানে বলছে 36 ইজ আ পারফেক্ট স্কোয়ার। সো এইভাবে কিন্তু একটা নাম্বার পারফেক্ট স্কোয়ার কিনা সেটা স্কোয়ার রুট না করেই ডিটারমাইন করা যায় লুপ ইউজ করে, যে কোন একটা নাম্বারের নাম্বার অফ ডিভিজর বিজোড় মানে হচ্ছে সে পারফেক্ট স্কোয়ার। তারপর ধরো আমি আরেকটা পারফেক্ট স্কোয়ার দেই, লেটস সে 256, সো এটাও বলছে পারফেক্ট স্কোয়ার, এটারও নাম্বার অফ ডিভিজর হচ্ছে 9। ঠিক আছে, সবাই কি এই আইডিয়াগুলো বুঝছো? এই প্রোগ্রামিং এর মধ্য দিয়ে তোমরা কিন্তু হালকা পাতলা ম্যাথ শিখবা, এই জিনিসগুলো খুব কাজে লাগবে, ডিসক্রিট ম্যাথ কোর্সেও থাকবে এগুলো। এন্ড তোমাদের আসলে মানে এই সময় তোমাদের কি ক্লাস শুরু হয়েছে ইউনিভার্সিটির? আচ্ছা, তো ক্লাস না শুরু হলে এখন বেস্ট যে কাজটা করা উচিত মানে বিসাইড লার্নিং কোডিং, সেটা হচ্ছে ওই যে তোমরা কলেজ লাইফে যে জিনিসটা স্কিপ করে আসছিলা শর্ট সিলেবাসের জন্য, পারমুটেশন কম্বিনেশন, ওইটা শেখা লাগবে। কারণ কম্পিউটার সায়েন্স পড়তে গেলে ওইটা প্রত্যেক পেজে ওইটার আইডিয়া লাগবে। তুমি যে কোনো প্রবলেম সলভ করতেছো সেইখানে লাগবে, তুমি একটা থিওরেম প্রুফ করতেছো সেইখানে লাগবে, তুমি গ্রাফ থিওরি পড়তেছো ওইখানে লাগবে, কোড লিখতেছো ওইখানে লাগবে। ডিসক্রিট ম্যাথ তো অর্ধেকই হচ্ছে পারমুটেশন কম্বিনেশন আর প্রবাবিলিটি। তো এইগুলো না পড়লে কিন্তু যখন পিছায় যাবে দেখবা যে স্টুডেন্ট গুলো ম্যাথ অলিম্পিয়াড করতো ওরা কিন্তু পারমুটেশন কম্বিনেশন খুব ভালো মতো পারে। তো এর জন্য তোমার যেটা করা উচিত সেটা হচ্ছে পারমুটেশন কম্বিনেশনটা খুব ভালোভাবে আয়ত্তে আনা উচিত, বিকজ আদারওয়াইজ তুমি দেখবা যে তুমি অনেক থিওরেমের প্রুফ বুঝতেছো না, ক্লাসে দেখাইতেছে বাট বুঝতেছো না যে এখানে এনসিআর কেন ইউজ করলো, এনপিআর কেন ইউজ করলো, ফ্যাক্টোরিয়াল কেন ইউজ করলো, মানে কাউন্ট কিভাবে করতে হয়, এই জিনিসগুলো খুব কাজের। এবং এই তারপর তোমাদের যখন অ্যালগরিদমস কোর্স থাকবে তখন দেখবা যে পারমুটেশন কম্বিনেশনের আইডিয়া বা কাউন্টিং এর আইডিয়া লাগতেছে কোন একটা থিওরেম প্রুফ করতে বা কোন একটা অ্যালগরিদমের বাউন্ড প্রুফ করতে বা ওটার কমপ্লেক্সিটি বের করতে। তো এগুলো খুব কাজের, তো এই জিনিসগুলো শিখতে হবে। ঠিক আছে, পারমুটেশন কম্বিনেশন আই থিংক খুব ভালো হয় তোমরা যদি ওই যে কোনো একটা ইন্টারের টেক্সট বুক ধরে সব অঙ্কগুলো করে ফেলো। আমার চ্যানেলেও ভিডিও আছে খুব ডিটেইলড, ওইগুলোও দেখতে পারো। আর পারমুটেশন কম্বিনেশন তোমার লাগবেই, মানে পারমুটেশন কম্বিনেশন আর প্রবাবিলিটি এগুলো তো শিখে ফেলতে হবে। আর এছাড়া আরে তুমি ইচ্ছা করলেই আসলে শিখতে পারবা, মানে অনেক ভালো রিসোর্স আছে অনলাইনে, আর ওগুলো দেখলেই হবে আর অঙ্কগুলো করে ফেললেই হবে। আচ্ছা ঠিক আছে, সো এখন তোমাদেরকে এখান থেকে আরেকটা কোশ্চেন করি যে এই নাম্বার অফ ডিভিজর এই প্রোগ্রামটা থেকেই আমরা কিভাবে কোন একটা নাম্বার প্রাইম কিনা মানে মৌলিক সংখ্যা কিনা সেইটা কিভাবে ডিটারমাইন করতে পারি। একটু চিন্তা করে দেখো তো যে একটা নাম্বার মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার সেটা চেক করতে পারি কিভাবে। হ্যাঁ, নাম্বার অফ ডিভিজর কি 2 হবে। হ্যাঁ, কারণ একটা নাম্বার প্রাইম হয় শুধুমাত্র তখনই যখন ওই সংখ্যাটা 1 না এবং ওই সংখ্যাটা 1 এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো নাম্বার দিয়ে ডিভিজিবল না। সো তার মানে কাউন্টটা যদি 2 হয় শুধুমাত্র তখনই আমরা বলবো প্রাইম। সো এই এক প্রোগ্রামে আমরা সেটাও লিখতে পারি যে ইফ কাউন্ট ইকুয়ালস 2 আমরা বলবো printf %d is a prime। প্রাইম চেক করার আরো সহজ উপায় আছে, এটা খুবই নাইভ অ্যাপ্রোচে করলাম বাট আরো বেটার ওয়ে আছে, আর ফাস্টার ওয়ে আছে প্রাইম চেক করার।
তো তখন বলবো ইজ নট আ প্রাইম। সো আমরা নাম দিয়ে দেখি, যেমন এটা প্রাইম নাম্বার দেই 73, সো 73 ইজ আ প্রাইম। কেন? কারণ এই যে ওর নাম্বার অফ ডিভিজন হচ্ছে 2। তারপর ধরো প্রাইম নাম্বার হচ্ছে যেমন 10 to the power 9 plus 7, এটাও একটা এটা ক্যালকুলেট করতে সময় লাগবে একটু, বাট হ্যাঁ এটাও একটা প্রাইম। তারপর আরো এরকম বিভিন্ন প্রাইম নাম্বার দিয়ে চেক করতে পারি, বড় বড় প্রাইম নাম্বার দিয়ে। তো যাই হোক, আচ্ছা একটা জিনিস একটু শিখাই, এইটা যদিও অনেক পরে আসে বাট আমি মনে করি যে আগে আগে শিখে দেওয়া উচিত। সেটা হচ্ছে তোমার যদি ধরো অনেক বড় নাম্বার নিয়ে কাজ করতে হয়, ধরো আমি এখন যে ইন্টিজার গুলো নিয়ে কাজ করছি এগুলো সব 2 to the power 32 এর থেকে ছোট, মানে 2 to the power 31 থেকেও ছোট, ইনফ্যাক্ট 2 to the power 31 থেকে ছোট, দ্যাট ইজ 2 কোটি সামথিং, 2 কোটি 48 লাখ এরকম। তো এখন মানে ক্যালকুলেটর দিয়ে আমি একটু চেক করে দেখি 2 to the power 31 কত। তো 2 to the power 31 minus 1, তো হাইয়েস্ট যে নাম্বারটা এখানে ইউজ করে যে এগুলো বিটের হিসাব, শতক, সহস্র, যুত, লক্ষ, নিযুত, কোটি, সরি 21 কোটি 47 লাখের মতো। এর থেকে বড় নাম্বার আসলে ইউজ করা যায় না। তো এর থেকে বড় নাম্বার যদি ইউজ করতে হয় তখন তোমার ইন্টিজারের জায়গায় লং লং ইন্ট লিখতে হয়। তো মানে এরকম লিখতে হয়, ধরো তুমি অনেক বড় একটা সাম বের করতে চাও, সো তখন এই যে এটাকে ইন্ট না লিখে এখানে লিখতে হয় লং লং ইন্ট, লং লং ইন্ট, বা শুধু লং লং, লং লং এরকম লিখতে হয়। লং লং মানে হচ্ছে বড় নাম্বার। তো এইভাবে বারবার লেখা ঝামেলা। তো আমি যেটা করি সেটা হচ্ছে এটা একটা লং লেখেও করা যায়। এখানে আমি একটা টেকনিক ইউজ করব, সেটা আমি পরে শিখাবো। এটাকে বলা হয় প্রি প্রসেসর ডিরেক্টিভ, হ্যাশ ডিফাইন লং লং লং, এরকম 3টা লং লিখতে হয় আর এখানে লিখতে হয় হ্যাশ ডিফাইন। তো এইভাবে লিখলে তখন জাস্ট একটা লং লিখলেই হয়, তাহলে দুইটা লং লং লেখা লাগে না, মানে অনেক ঝামেলা কমে যায়। আর আরেকটা হচ্ছে যে তখন এখানে %d লিখলে আর হয় না, এখানে LLD লিখতে হয়। তো আমি যেহেতু কাউন্ট আর সামকে লং হিসেবে ডিক্লেয়ার করছি তাহলে এখানে LL লিখতে হবে, LLD। এনটা তো আবার আমি এক কাজ করি, সবাইকে লং বানাই দিই, সবাইকে বড় নাম্বার বানাই দিই। মানে এগুলো হচ্ছে 64 বিট, মানে এরা হচ্ছে এক একটা 2 to the power 64 minus 1, দ্যাট ইজ অনেক বড় সংখ্যা, অ্যারাউন্ড 10 to the power 18 এর মতো। আমাদের ইন্টিজার যেগুলো সেগুলো 10 to the power 9 এর মতো, আর লং 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 যেগুলো মানে 64 বিট এগুলো অ্যারাউন্ড 10 to the power 18 এর মতো। তো আমি অনেক বড় বড় সংখ্যা নেওয়ার জন্য এগুলো মেমোরিও খাবে বেশি, এগুলো রান করতে র্যাম ইউজ হবে বেশি, বাট আমি চাইলে এরকম বড় নাম্বার নিয়ে কাজ করতে পারি। ডিফারেন্স হচ্ছে যে তখন আমার এই %d এর জায়গায় সব %LLD লিখতে হবে, এটা একটা প্যারা। LLD মানে লং লং ইন্ট, সব জায়গায় চেঞ্জ করতে হবে, পরে আবার আনডু করে দিব, সমস্যা নেই। সো এটা রান দিলে আমি এখন অনেক বড় নাম্বার দিতে পারবো। কি ব্যাপার, আচ্ছা ধর 10 to the power 9 দিলাম, একটু সময় লাগবে বাট কাজ করবে। সো এই যে 10 to the power 9 এর 100টা ডিভিজর আছে, তার সাম অফ ডিভিজর হচ্ছে বিশাল বড় একটা নাম্বার। তারপর এটা নট আ পারফেক্ট স্কয়ার এবং নট আ প্রাইম। আবার আমি যদি আরো বড় নাম্বার দেই কাজ করবে 10 to the power 18, বাট ওইগুলো অনেক সময় লাগবে। সরি 10 to the power 18 দিলে হবে না, কারণ তখন লুপটা রান করতে 10 to the power 8 সেকেন্ড লাগবে, which is কয়েকদিন। ঠিক আছে, এখানে যদি আমরা 10 to the power 18 দেই, এই নাম্বারটা দিলে লুপটা শেষ হতে একদিনের বেশি লাগবে, কারণ হিসাবটা হচ্ছে যে 10 to the power 8টা অপারেশন অ্যারাউন্ড 1 সেকেন্ড,
সো 10 টু দি পাওয়ার 18 মানে 10 টু দি পাওয়ার 10 সেকেন্ড। 10 টু দি পাওয়ার 10 সেকেন্ড কিন্তু হিউজ, মানে একের পর 10টা জিরো, এতগুলা এত সেকেন্ড লাগবে একদিনে, হচ্ছে ৮৬,৪০০ সেকেন্ড। সো কয়েকদিন লাগবে, তোমার কম্পিউটার আসলে এতখানি নিতে পারবে না। এটা দিলে প্রোগ্রামটা হ্যাং করবে আর কি, এটা কিছুই আসবে না অনেকক্ষণ ধরে। বাট ফাস্টার ওয়ে আছে অবভিয়াসলি, ফ্যাক্টর বের করা আরো ফাস্টার ওয়ে আছে, আরো দ্রুত করা যায়। 10 টু দি পাওয়ার 18 এর জন্য কি তাহলে আমি নট বের করতে পারবো না? অবশ্যই পারবো, সেটার উপায় আছে। ফর্মুলা ইউজ করা যায়, সেটা ডিসক্রিট ম্যাথে শিখবা। আর এইখানে এই লুপ ইউজ করেই করা যায়, তো চালাকি আছে, সেটা দেখবো, ঠিক আছে? আচ্ছা, সেটা এখন দেখি, ওইটা দেখে শেষ করি। আমি তো বলছি আজকে একটু তাড়াতাড়ি শেষ করবো, সো দেখি। তো ফ্যাক্টর বের করার আরো ইজিয়ার ওয়ে, মানে কয়টা ফ্যাক্টর আছে সেটা বের করা ইজিয়ার ওয়ে। যেমন আমাদের নর্মাল করতে হচ্ছে এরকম, আচ্ছা আমরা বারবার while লুপ ইউজ করতেছি। আজকে আমি একটু ফর লুপটা একটু দেখাই দেই, নেক্সট ক্লাসে আমরা ফর লুপ ডিটেইলসে যাব। ফর লুপটা হচ্ছে while লুপের যে তিনটা অংশ, ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন আর ইনক্রিমেন্ট বা লুপ কন্ট্রোল, এই তিনটে একসাথে লেখে, মানে এইভাবে লেখে। ফর ওই ইন্ট আইটার বাইরে লিখতে হয় না while এর মতো, মানে আমরা while লুপ হলে কিভাবে লিখতাম, আগে আমি while লুপ দিয়ে লিখে দেখাই যে int i is equal to 1 while i less than equals n, আর প্রত্যেকবার i প্লাস প্লাস। এটা হচ্ছে একটা while লুপের স্ট্রাকচার, রাইট? তো ফর লুপে হচ্ছে while এর জায়গায় ফর লিখতে হয়, ব্র্যাকেটের মধ্যে এই কন্ডিশনটা লিখবো, বাট কন্ডিশনের আগে সেমিকোলন দিয়ে এইখানে হচ্ছে এই যে int i is equal to 1 টা লেখা যায়। ম্যান্ডেটরি না, আমি চাইলে বাইরেও লিখতে পারি, বাট এখানে লেখার সুযোগ আছে। তো এইটার মধ্যেই লিখতে হবে int i is equal to 1, মানে ইনিশিয়ালাইজেশনটা শুরুতে এখানে লিখতে হবে, তারপর একটা সেমিকোলন দিতে হবে, তারপর এই কন্ডিশনটা লিখতে হবে, তারপর একটা সেমিকোলন দিতে হবে। এরপর তুমি এই যে ইনক্রিমেন্টটা ভিতরে করতে পারো অবশ্যই, এবং এইখানে না করে এই জায়গায় করতে পারো। while লুপের মধ্যে যেটা লাস্টে করতে সেটা এইখানে লিখতে পারো। সো এইটা পুরোপুরি while লুপের মধ্যে সেম কাজটা করে, যে i এর মান 1 থেকে শুরু, i এর মান n থেকে যতক্ষণ ছোট বা সমান ততক্ষণ লুপটা চলবে। প্রত্যেকবার কাজ শেষ করার পর, মানে এখানে যা যা লিখবো, এখানে যে স্টেটমেন্ট গুলো লিখবো, সেইগুলো শেষ করার পর i এর মান 1 বাড়াই দিব, এরপর আবার এই কন্ডিশনটা চেক করবো, এভাবে চলতেই থাকবে, মানে while লুপের মতোই। মাথায় রাখবো যে এই সব স্টেটমেন্ট গুলো শেষ হওয়ার পরে এই i প্লাস প্লাসটা কাজ করে, এবং এই i is equal to 1 টা শুধু শুরুতে একবারই কাজ করে, বারবার না। এটা শুরুতে একবার হয়, এরপর কন্ডিশনটা চেক হয়, কন্ডিশন ট্রু হলে ভিতরে ঢুকে স্টেটমেন্ট গুলো এক্সিকিউট করে। once the statements are executed then increment হয়ে আবার কন্ডিশন চেক করে, if the condition is true again then আবার স্টেটমেন্টস এক্সিকিউট করে, and so on, unless এই যখন এই কন্ডিশনটা ফলস হয় তখন কিন্তু আমরা স্টেটমেন্ট আর করব না। and for loop এর ফ্লেক্সিবিলিটি হচ্ছে যে for loop while loop এর মতো লেখা যায়, যে আমি এই int i is equal to 1 এখানে লিখবো না, তাহলে লিখবো না, বাইরে লিখবো, while loop এর মতো বাইরে লিখলেও হবে, এই জায়গাটা ফাঁকা রাখতে পারি, কিন্তু সেমিকোলনটা লিখতে হবে। তারপর এই যে i প্লাস প্লাস এখানে করবো না, আমি এই জায়গায় সেমিকোলনটা রাখবো, ফাঁকা রাখবো, এইখানে লিখবো while লুপের মতো, সেটাও অ্যালাউ। দেখো এইটা আর while লুপ দেখতে একই রকম, কিন্তু সমস্যা হচ্ছে while লুপে শুধু একটা কন্ডিশনই লিখতে হয়, ফর লুপে 3টা অংশ লিখতে হয়, 2টা সেমিকোলন থাকবে মাঝখানে। ইনফ্যাক্ট ফর লুপে কোনো কন্ডিশন না দিলেও হয়, জাস্ট এইভাবে লেখা যায় যে 3টা সেগমেন্টই ফাঁকা, কোনো ইনিশিয়ালাইজেশন নাই, এটা বাইরে করছি, কোনো কন্ডিশন নাই, আর কোনো ইনক্রিমেন্ট নাই। আচ্ছা, কন্ডিশন না থাকলে তাহলে কোড কিভাবে হবে? কন্ডিশন না দেওয়া মানে এই লুপটা সবসময় ট্রু, আর তারপরও তুমি চাইলে কন্ডিশনটা ভিতরে লিখতে পারো, যে এইখানে যদি কন্ডিশনটা কখনো ফলস হয়ে যায়, এখানে কন্ডিশনটা লিখলা, মানে কন্ডিশনটা যদি ট্রু হয় তখনই শুধুমাত্র এই কাজগুলো করবো, আদারওয়াইজ করবো। তো যাই হোক, এটা আমি নেক্সট ক্লাসে ডিটেলসে বলবো। আজকে আমরা নরমালি একটা ফর লুপ দেখি, আর নেক্সট ক্লাস আমরা ফর লুপকে কিভাবে মানে উল্টাপাল্টা ওয়েতে লেখা যায় ওটা দেখাবো। তো আমরা যেটা করতেছিলাম, ফ্যাক্টর বের করার জন্য আমরা আমাদের অরিজিনাল প্রোগ্রামে ফেরত আসি।
যে কয়টা ফ্যাক্টর আছে এটা বের করার জন্য আমরা হচ্ছে এইভাবে একটা কাজ করতাম, যে n কে i দিয়ে ভাগ দিতাম, যদি ডিভিজিবল হয় তাহলে কাউন্ট এক বাড়াই দিতাম, আর লাস্টে হচ্ছে কাউন্টটা প্রিন্ট করব। সো এইভাবে আমাদের ফর লুপ দিয়েও, যেমন ধরো 64 7টা ডিভিজর আছে, এইভাবে করতে পারি। বাট আমি বলছি এই প্রোগ্রামটা স্লো। যেমন এটা যদি 10 টু দি পাওয়ার 10 এর জন্য দেই 10-20 সেকেন্ড লাগবে। আমরা একটু গুণে দেখি কতক্ষণ লাগে। 10 টু দি পাওয়ার 10 দেই, 3 4 5 6 7 8 9 10। সো দেখি কত সেকেন্ড লাগে, প্রায় 5 সেকেন্ডের মতো লাগছে। যে এটা 44টা ডিভিজন আছে, বাট 5 সেকেন্ড সময় লাগছে। সো ডেফিনেটলি আমাদের প্রোগ্রাম স্লো। প্রোগ্রাম যদি স্লো হয় তো এটাকে কোনো উপায়ে কি ফাস্ট করা যায়, বা মানে এটা কি কোনো চালাকি আছে যেটা দিয়ে তাড়াতাড়ি করা যায়? হ্যাঁ, আসলে আমাদের 1 থেকে n পর্যন্ত লুপ চালানোর কোনো দরকার নেই। রাদার আমরা কিন্তু n এর স্কোয়ার রুট পর্যন্ত লুপ চালাইলেই হয়। কারণ যেহেতু সব ফ্যাক্টর গুলো জোড়ায় জোড়ায় আসে এক্সেপ্ট দ্য স্কোয়ার রুট, যেমন 64 রুট গুলো মানে ফ্যাক্টর গুলো বের করার জন্য আমার কিন্তু 1 থেকে 64 পর্যন্ত লুপ চালানোর দরকার নেই। কারণ আমি যদি 1 থেকে 8 পর্যন্ত লুপ চালাই, দেখো 64 কে এভাবে লেখা যায়, এভাবে লেখা যায়। সো আমার কিন্তু 1 থেকে 64 পর্যন্ত লুপ চালানোর দরকার নেই, তাহলে কিন্তু আমার লুপ 64 বার ঘুরবে। সেটা না করে আমি 1 থেকে জাস্ট 8 পর্যন্ত যেতে পারি। তো 1 থেকে 8 পর্যন্ত যাব, মানে স্কোয়ার রুট পর্যন্ত যাব, কারণ এই জিনিসটা সবসময় স্কোয়ার রুট বা তার আগে শেষ হয়। যেমন ধরো 66 যদি হতো, তাহলে 66 2 into 33 আর 4 into 4 দিয়ে তো যায় না, 6 into 11, এই তো। সো তখন আমার 6 মানে 8 পর্যন্ত গেলেই হইতো। বেসিক্যালি 8 দিয়ে হবে না, বাট 1 থেকে হাইয়েস্ট মানে স্কোয়ার রুট যত অ্যাপ্রক্সিমেটলি সেই পর্যন্ত গেলেই হয়। তো আইডিয়াটা হচ্ছে যে আমরা কিন্তু তাহলে অনেক ফাস্ট রান করতে পারবো। মানে 10 টু দি পাওয়ার 10 এর জন্য আমার 1 থেকে 10 টু দি পাওয়ার 10 পর্যন্ত লুপ চালানোর দরকার নাই। আমার 1 থেকে রুট ওভার 10 টু দি পাওয়ার 10, দ্যাট ইজ 10 টু দি পাওয়ার 5 পর্যন্ত লুপ চালাইলেই হবে। এন্ড 10 টু দি পাওয়ার 5 পর্যন্ত লুপ চালানো মানে কিন্তু 1 সেকেন্ডেরও কম, মানে 1 মিলি সেকেন্ড, রাইট? সো অনেক ফাস্ট হয়ে যাবে কিন্তু এই বুদ্ধিটা যদি করি। তো এখন স্কোয়ার রুট পর্যন্ত কিভাবে রান করব? আর যেটা করব, স্কোয়ার রুট পর্যন্ত রান করে স্কোয়ার রুট পর্যন্ত যে কয়টা ডিভিজর পাবো ওইটার সাথে 2 গুণ করে দিলে আমরা টোটাল নাম্বার অফ ডিভিজর পাবো। কিন্তু একটা ক্যাচ আছে, যেমন ধরো 1 থেকে 8 পর্যন্ত লুপ চালাইলাম, তাহলে কি কি পাবো? 1 থেকে 8 পর্যন্ত যে ডিভিজর গুলো আছে ওগুলো বের করবো। তাহলে 1 থেকে 8 পর্যন্ত আছে 1 2 3 হবে না, 4 5 6 7 হবে না, 8। তো 1 থেকে 8 পর্যন্ত আমরা 4টা ডিভিজর পাবো। এখন আমি যদি জাস্ট 2 গুণ করে দিই তাহলে তো 8 হয়ে গেল, বাট আমার তো আসলে এখানে এই 8 রিপিটেড। তো যেটা করতে হবে, লাস্টে আমার আবার চেক করতে হবে যে এই মানে এটা পূর্ণবর্গ কিনা। যদি পূর্ণবর্গ হয় তাহলে 1 কমাই দেব। মানে অ্যান্সার হচ্ছে 1 থেকে শুরু করে স্কোয়ার রুট পর্যন্ত যতগুলো ফ্যাক্টর আছে বের করব, সেইটাকে 2 দিয়ে গুণ দিব। আর যদি দেখি যে এটা একটা পূর্ণবর্গ তাহলে আবার ওই 2 দিয়ে গুণ করার পর 1 বিয়োগ করবো, আদারওয়াইজ করবো না। যেমন আরেকটা এক্সাম্পল দেখি, ধরো 20, তো 20 তো পূর্ণবর্গ না, তাহলে তার জন্য 20 এর স্কোয়ার রুট কত? অ্যারাউন্ড 4 দশমিক সামথিং, তাহলে 4 পর্যন্ত রান করব। সো 1, তারপর 2, 3 দিয়ে হবে না, 4। সো এই যে 1 থেকে 20 পর্যন্ত না রান করে জাস্ট 1 থেকে 4 পর্যন্ত রান করলাম, এর মধ্যে আমি 1 পেয়ে গেলাম, 2 পেয়ে গেলাম, 3 পেয়ে গেলাম। এখন আমি জানি প্রত্যেকটা জোড়ায় জোড়ায় আসছে এবং এটা পূর্ণবর্গ না, তাহলে 3টা হলে 3 দুগুণী 6, টোটাল 6টা ডিভিজন হবে। আর এখানে আমি 6টাই দেখতে পাচ্ছি। সো মেইন বুদ্ধিটা হচ্ছে আমি স্কোয়ার রুট পর্যন্ত লুপ চালাবো। এখন স্কোয়ার রুট পর্যন্ত লুপ চালানোর উপায় কি? মানে আমার বেসিক্যালি এই কাজটা করতে হবে যে i less than equals স্কোয়ার রুট অফ n। তো এইটা না লিখে এইভাবে লিখলেও তো হয়। স্কোয়ার রুট করা তো বলছিলাম কস্টলি, এবং সি প্রোগ্রামের যে স্কোয়ার রুট ফাংশনটা আছে ওটা অনেক সময় ঠিকমতো কাজও করে না। সো সহজ উপায় হচ্ছে i less than equals স্কোয়ার রুট n না লিখে বোথ সাইডে বর্গ করে দাও, তাহলে i স্কোয়ার less than equals n, এটা লিখলেই হয়। মানে আমি তাহলে কন্ডিশনটা লিখবো এইভাবে যে i 1 থেকে শুরু,
যতক্ষণ আই স্কোয়ার এন থেকে ছোট, মানে যতক্ষণ আই এন এর স্কোয়ার রুট থেকে ছোট ততক্ষণ লুপটা চলবে। সো বুদ্ধিটা হচ্ছে যে এখানে কন্ডিশনটা লিখবো আই, এই যে আই স্কোয়ার যতক্ষণ এন থেকে ছোট ততক্ষণ লুপটা চলবে, এবং ততক্ষণ আমি চেক করব যে কয়টা ডিভিজর আছে। তারপর যে কাউন্টটা আসবে সেই কাউন্টটাকে আমি আবার 2 দিয়ে গুণ দিয়ে দিব, যে কাউন্টটা হয়েছে সেটাকে 2 দিয়ে গুণ করে নতুন কাউন্ট বানাবো। বাট এখানে কিন্তু আমরা পূর্ণবর্গের জিনিসটা হ্যান্ডেল করলাম না, বাট আমরা আগে রান করে দেখি এইটা ঠিক আছে কিনা। যেমন 20 এর জন্য 6 আসছে, তারপর ধরো 50 এর জন্য 6 আসছে, 50 এর জন্য 6 উইয়ার্ড, তারপর 120 এর জন্য এটা পূর্ণবর্গ না 16 আসছে, তারপর হচ্ছে ধরো 10 4 এরকম। তার মানে আমাদের এটা কিন্তু অনেক ফাস্ট, এবং এটা দিয়ে আমি 10 টু দি পাওয়ার 10 এরটাও বের করতে পারবো। কিন্তু আমাদের এখানে তো একটা ভুল রয়ে গেছে, সেটা হচ্ছে পূর্ণবর্গ দিলে আর কাজ করে না। যেমন ধরো 64, এটার জন্য কিন্তু 7 ছিল, বাট এখন দেখো 8 আসছে। কেন? কারণ ওই যে তুমি জাস্ট 2 দিয়ে গুণ দিয়ে দিছো, ঠিক আছে, 2 দিয়ে গুণ দিয়ে দিছো, তো পূর্ণবর্গের জন্য 1 কমাইতে হবে। এখন পূর্ণবর্গ কিনা কিভাবে চেক করব? চেক করার উপায় হচ্ছে যে আই স্কোয়ারের মানটা এন এর সমান হয়ে গেছে কিনা কখনো, তাহলেই কিন্তু পূর্ণবর্গ। যদি কখনো দেখি যে আই স্কোয়ারের মান এন এর সমান হয়েছিল, যেমন 8 × 8 64 সমান পাওয়া গেছিল, তাহলেই পূর্ণবর্গ, তাহলে 1 বিয়োগ করব। কিন্তু আমি সেটা চেক করব কিভাবে এখানে? তো কথা হচ্ছে এই যে আইটা, এটা তো আমি ফরের ভিতরে ডিক্লেয়ার করছি, মানে ফরের মধ্যে। তো এই আইটার কিন্তু বাইরে কোনো অস্তিত্ব নাই, মানে আমি কিন্তু এখানে লিখতে পারবো না ইফ আই ইনটু আই ইকুয়ালস এন, তাহলে পূর্ণবর্গ, তাহলে হচ্ছে মানে এই যে 2 গুণ করে যে কাউন্ট আসছিল সেটা 1 কমাই দিব। বাট এই যে আই তো চিনতেছে না, কারণ আই এর পরিচয় এইখানে শুরু হয়েছিল, এইখানেই শেষ। তো কি করা যায়? আমরা এই যে আই ইজ ইকুয়াল টু 1টা যে ডিক্লেয়ার করছি, এটা ফরের মধ্যে ডিক্লেয়ার না করে এখান থেকে কাট করে বাইরে ডিক্লেয়ার করব। বাইরে ডিক্লেয়ার করলে যেটা হবে যে ওর এখন স্কোপটা বাইরে, তো আমি ওকে এখানে ইউজ করলাম এবং ওর মানও চেঞ্জ হয়েছে। পরে লুপ টুপ শেষ হওয়ার পর আমি ওই যে কাউন্ট 2 দিয়ে গুণ দিলাম, মানে স্কোয়ার রুট পর্যন্ত যে কয়টা ফ্যাক্টর পাইছি সেই কয়টাকে 2 দিয়ে গুণ দিলাম। করার পর আমি আবার চেক করলাম, আচ্ছা আই স্কোয়ার লাস্টে যে আই হয়েছিল সেইটার এখন এখানেও একটা সমস্যা আছে, সেটা হচ্ছে আই এর মান তো 1 বেড়ে গেছে, মানে এই লাস্ট আইটা, এটা তো আর ওই স্কোয়ার রুটটা নাই, ওইখান থেকে তো 1 বেড়ে গেছে, এই কারণে তো লুপটা ভেঙে বের হয়ে আসছে, মানে এই কারণে তো লুপটা আর নাই। তো আমাদের তাহলে যেটা করতে হবে, এখানে আই এর মান 1 কমাই দিতে হবে, আর এরপর চেক করতে হবে যে আই স্কোয়ার করলে এন এর সমান হয় কিনা, যদি হয় তাহলে কাউন্ট 1 কমাই দিবে। সো লজিকটা আবার বোঝাই, এখানে মানে অনেকগুলো লজিক্যাল স্টেপ আমরা করছি, আমি একটু একটা বোঝাই। প্রথমত আই ইজ ইকুয়াল টু 1 বাইরে লিখলাম, কেন? যাতে আমি ওকে পরে লুপ শেষ হওয়ার পরে ওকে চেক করতে পারি। এটা হচ্ছে আই ইজ ইকুয়াল টু 1 কে বাইরে লেখার রিজন। আর এখানে আমরা তাহলে কি করছি, 1 থেকে স্টার্ট করে আই স্কোয়ার যতক্ষণ লেস দ্যান ইকুয়ালস এন ততক্ষণ একটা লুপ চালাচ্ছি, মানে বেসিক্যালি 1 থেকে শুরু করে স্কোয়ার রুট অফ এন পর্যন্ত যাচ্ছি, চেক করতেছি যে এন কে আই দিয়ে ভাগ করলে ডিভিজিবল হয় কিনা, যদি হয় কাউন্ট বাড়াই দিচ্ছে। তার মানে আমি 1 থেকে রুট এন পর্যন্ত যতগুলো ফ্যাক্টর আছে পেয়ে গেলাম। এখন যেহেতু ফ্যাক্টর গুলো জোড়ায় জোড়ায় থাকে, এর জন্য আবার 2 দিয়ে গুণ করলাম লুপ শেষ হওয়ার পর। অথবা এক কাজ করতে পারি, 2 দিয়ে গুণ না করে এইখানেই হচ্ছে আমরা প্রত্যেকবার কাউন্ট 2 করে করে বাড়াইতে পারি, কারণ আমি একটা ফ্যাক্টর পাওয়া মানে তার সাথে তার একটা জোড়াও আছে, মানে তার জোড়াতে আরো একজন আছে, সো 2 করে পাইতেছে, সো কাউন্ট 2 করে বাড়াইলাম। এখন যদি মানে এই লুপটা ভেঙে বের হয়ে আসছে, তার মানে কি আই এর মান রুট এন থেকে বড় হয়ে গেছে, এই আই প্লাস প্লাস করতে করতে একটা সময় লুপটা শেষ হয়ে গেছে। তার মানে আই এর মান এখন স্কোয়ার রুট এন যত, এটা যদি পূর্ণবর্গ হয়ে থাকে, যেমন এন যদি 64 হয়ে থাকে, আই এর মান 8 পর্যন্ত গেছে, 8 স্কোয়ার সমান 64, এটা হয়েছে। এরপর এই কাজটা করছে, তারপর আই এর মান 1 বেড়ে গেছে, 8 এর মান 8 থেকে হয়ে গেছে 9, এবং 9 স্কোয়ার 81 হয়ে গেছে, 64 থেকে আর ছোট নাই, তখন কিন্তু বের হয়ে চলে আসছে। তার মানে আই এর বর্তমানে মান কিন্তু 9, মানে স্কোয়ার রুট ছিল 8, বাট তার থেকে 1 বেশি। তো আবার আগের জায়গায় ব্যাক করার জন্য আমরা 1 কমাই দিব। কমাই দেওয়ার পর এখন তার মানে আই হচ্ছে স্কোয়ার রুট এন বা তার থেকে ছোট। যদি আমি দেখি যে হ্যাঁ আই কে আই দিয়ে গুণ করলে আসলেই এন পাওয়া যায়, তার মানে এটা আসলেই পূর্ণবর্গ সংখ্যা, আর তাহলে আবার কাউন্ট 1 কমাই দিতে হবে। সো এইটা হচ্ছে আমাদের ফুললি
কারেক্ট প্রোগ্রাম। এখন যদি আমি এটা রান দিই, যে যেমন 20-এর জন্য 6 আসছে আর 64-র জন্য 7 আসছে। তো এই প্রোগ্রামটা কিন্তু অনেক ফাস্ট। এন্ড ভেরিফাই করার জন্য আমরা যেটা করতে পারি, যে আমরা এখন 10⁻10 দিয়ে দেখতে পারি কত হয়। মানে আগের বার 5 সেকেন্ড লাগছিল, বাট এবার দেখবো 1 সেকেন্ড লাগবে না। 3 4 5 6 7 8 9 10 দিলে সাথে সাথে আসছে, মানে কোনো সময় লাগলো না। বিকজ আমরা এই প্রোগ্রামটার যে কমপ্লেক্সিটি, এই টার্মগুলো তোমরা ইউনিভার্সিটি ক্লাস শুরু হলে শুনবা। এন্ড আরো সামনে কোর্স আছে, অ্যালগরিদমস কোর্স, ডাটা স্ট্রাকচার কোর্স, তখন শুনবা যে একটা প্রোগ্রামের কমপ্লেক্সিটি বের করা যায়, যে এই প্রোগ্রামটা কত সময় লাগবে, টাইম কমপ্লেক্সিটি কত। তো আমরা সেটা প্রায় আগে ছিল 1 থেকে n পর্যন্ত রান করতে হতো, তার মানে 10⁻10 দিলে 10⁻10 বার লুপ চলতে হতো। বাট এবার আমি স্কোয়ার রুট n এর মধ্যে করে ফেলছি, মানে আমার প্রোগ্রাম কিন্তু অনেক ফাস্ট হয়ে গেছে। সো আশা করি এটা বুঝতে পারছো। কারো কোনো কোশ্চেন থাকলে বলো, বিকজ এখানে অনেক কিছু কনসেপচুয়াল ছিল, কোথাও বুঝতে সমস্যা হলে আমাকে বলতে পারো। প্রত্যেকটা লাইন বুঝছো কিনা, এগুলো শুধু দেখলেই হবে না, তোমার বাসায় পরে আবার নিজেরও ট্রাই করতে হবে, মানে এই জিনিসগুলো দখলে আনতে হবে। ঠিক আছে, এই জিনিসগুলো যেহেতু নতুন, তোমার এগুলো প্রো হতে হবে, সোজা কথা। এগুলো জাস্ট দেখলে মনে থাকবে না। তুমি এইখানে আরো অন্যান্য বিভিন্ন জিনিস ট্রাই করে করে দেখতে পারো, যে এটা করলে কি হয়, এটা করলে কি হয়। তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলো। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে আজকে এই পর্যন্তই রাখি। আজকে একটু আমার তাড়া আছে, আমি রেকর্ডিংটা গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে? এবং তোমরা একটু বাসায় এগুলো প্র্যাকটিস করে ফেলবা, মানে এই জিনিসগুলো একবার নিজেরা রান করে করে দেখবা। ভিডিও রেকর্ডিং তো দিবই, তো নিজে যখন করবা ভিডিও পজ করে কোন একটা প্রোগ্রাম আমি লেখার আগে নিজে ট্রাই করবা, তারপর আবার ভিডিও থেকে আমার মানে এই যে ক্লাসে যেভাবে দেখাইছি ওটা দেখবা, ঠিক আছে? আর অবশ্যই আমি রেকমেন্ড করবো বাসায় ভিডিও রেকর্ডিং গুলো আরেকবার দেখো এবং নিজে নিজে কোডগুলো লিখো, ঠিক আছে? তো ঠিক আছে, আমি তাহলে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।